বড়দিনের ছুটি উপলক্ষে শিলিগুড়ি পৌঁছানোর সমস্ত ট্রেন হাউসফুল। অবশেষে আমরা বারসই পৌঁছানোর একটা ট্রেনের টিকিট পেলাম। আপাতত বারসই স্টেশনে অপেক্ষারত আমরা, পরবর্তী ট্রেন কখন আসবে সেই অপেক্ষায়। পাশ দিয়ে হুশ করে চলে যাচ্ছে দার্জিলিং মেল। এই ট্রেন খালি পাওয়া খুব মুশকিল। জীবনে একবারই ভাগ্য হয়েছিল দার্জিলিং মেলে চাপার। বারসই থেকে রাধিকাপুর প্যাসেঞ্জারে শিলিগুড়ি পৌঁছতে প্রায় 3 ঘন্টা মতো টাইম লাগলো। এবার আমরা গ্যাংটকের পথে। গ্যাংটকে আমরা 2খানা রাত কাটাবো। নাথুলায় বরফ দেখার জন্য এখানে থাকা। এমনিতে এবারের ট্রিপে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে ওয়েস্ট সিকিম। হোটেলে ঢুকে আর বিশেষ সময় নষ্ট করলাম না, কালকে নাথুলা ট্রিপের বুকিং ফাইনাল করেই বেরিয়ে পড়লাম। হোটেল থেকে এমজি মার্গে যাওয়ার পথে এই সুন্দর মন্দিরটা পেলাম। সন্ধ্যা আরতি চলছে এখানে। এই হলো বড়দিনের ছুটিতে এমজি মার্গের ছবি, মানে গ্যাংটক ম্যাল আর কি। একদম ভিড়ে ঠাসা। আলো টালো দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে বটে, তবে সাংঘাতিক ভিড়। ঘুম থেকে উঠে প্রথমেই চোখ গেল জানলার দিকে। বহুদিন পর কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। এর আগের বার যখন নর্থ বেঙ্গল গেছিলাম মেঘে ঢাকা ছিল, একটা দিনও দেখতে পাইনি। এবার আমরা নাথুলামুখী। প্রধান উদ্দেশ্য মেয়েকে বরফ দেখানো। প্রায় 12 বছর আগে 2012 সালে লাস্ট যখন নাথুলা গেছিলাম, সেটা ছিল হানিমুন ট্রিপ। চারপাশ একদম বরফে ঢাকা ছিল, স্নোফলসও পেয়েছিলাম। এবারও অনেক আশা নিয়ে চললাম, তবে ড্রাইভার সাহেব নেগেটিভই বলছেন, দেখা যাক। পাহাড়ে ঘুরতে এসে রাস্তার দুপাশের দৃশ্য কিন্তু আমাকে বড্ড টানে। পাহাড়ে প্রত্যেকটা মোড়েই প্রকৃতির আলাদা রূপ দেখতে পাওয়া যায়। এখানে লাইন দিয়ে সাদা পতাকা লাগানো আছে, বেশ সুন্দর লাগছে। বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগের মধ্যে সাদা পতাকার মানে হলো বাতাসের প্রতীক। প্রায় ঘন্টা দুয়েক গাড়ি চলার পর একটা অসাধারণ স্টপেজ। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এত সুন্দর আর এত পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো ভাবিনি। ড্রাইভার সাহেব একটু আগেই বলছিলেন গতকাল আকাশ এরকম ক্লিয়ার ছিল না। আমরা তাহলে লাকি বলতে হবে। আবার যাত্রা শুরু। তবে এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। দেখি ড্রাইভার সাহেব কোথায় দাঁড় করান। এটা হচ্ছে ড্রাইভারজির কোনো আত্মীয়র দোকান, সঙ্গলেকের একটু কাছে। এখানে একটু চা আর একটু মোমো খাওয়া হলো। ফেরার সময় লাঞ্চও এখানে করব, অর্ডার দিয়ে দিয়েছি। আর ওখানে লাঞ্চের চিকেন রান্নাও চলছে। আবার যাত্রা শুরু করলাম। এটা হচ্ছে সঙ্গলেকের রোপওয়ে পয়েন্ট। ফেরার সময় এখানে থামবো। আপাতত চললাম সোজা বাবা মন্দিরের দিকে, মানে যেটা নাথুলার কাছে, নতুন বাবা মন্দির। সামনেই একদম পথ করে তিরঙ্গা উঠছে। আহা, সেনাবাহিনীর লোকজনই বাবা মন্দির দেখাশোনা করেন। আগের বার যখন এসছিলাম যা দেখেছিলাম তার থেকে এবার কিছুটা পরিবর্তন হয়েছে দেখছি। এখানে 1967 ভারত চীন যুদ্ধে ভারতীয় যেসব সেনা শহীদ হয়েছিলেন তাদের সকলের নাম লেখা আছে। মন্দিরের ভিতরে সেনাবাহিনীর লোকজন সেই বিবরণও দিচ্ছেন মাঝে মাঝে। মন্দিরের ভিতরে প্রসাদ বিতরণও করা হচ্ছে।
এবার চললাম নাথুলা। তবে যা দেখছি সত্যিই কোনো বরফ নেই। সেবার যখন এসেছিলাম এই রাস্তার দুপাশের পাহাড় পুরো সাদা হয়েছিল। সেই দৃশ্য আমি এই ভিডিও শেষে একবার দেখাবো, পুরো বরফে ভরা। আর এবার দেখছি চারপাশ খরা, শুধুই ধূসর পাহাড়। ওই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নাথুলার ভারত চীন বর্ডারের ট্যুরিস্ট স্পট। মানে ওই বর্ডারের ওই জায়গাতে ট্যুরিস্টরা যেতে পারবে। ওই উপরে যাওয়ার সিঁড়ি করা আছে। উপরে চললাম আমি, আমার কন্যা আর আমার 73 বছরের বৃদ্ধ বাবা, মানে 3 প্রজন্মের 3 জন আর কি। বাকিরা লো অক্সিজেন লেভেলের কারণে একটু অসুস্থ বোধ করছে, ওরা গাড়িতেই থাকবে। ওঠার সময় বাবা আর মেয়ের সামান্য শ্বাসজনিত সমস্যা হচ্ছিল, অক্সিজেন দিতে নিয়ে এসছি। ভাগ্যিস ড্রাইভার সাহেবের কথায় অক্সিজেন সিলিন্ডারটা কিনেছিলাম, তা নাহলে কিন্তু বিপদে পড়ে যেতাম। এই দৃশ্যটা 2012 মার্চের, চারদিক বরফে ঢাকা। সেবার কোনো সমস্যাই হয়নি। আসলে বরফ থাকলে এত সমস্যা হয় না, কারণ বাতাসের আর্দ্রতার কারণে অক্সিজেন লেভেল ঠিক থাকে। তাছাড়াও বরফ দেখে মানুষের মাইন্ডটাও বেশ ডাইভার্ট হয়ে যায়। আর এখন খটখটে রোদ থাকার কারণে বাতাসে অক্সিজেন লেভেল বেশ কম, একদম ড্রাই ওয়েদার। মেন্টাল এঙ্গেজমেন্টেরও কোনো বিশেষ কিছু জায়গা নেই। যাই হোক, এবার গুটি গুটি নিচে নামার পালা। নাথুলার ভারত চীন বর্ডারের কাছে গিয়ে ছবি তোলা নিষিদ্ধ, সেই কারণে যাত্রী স্বার্থে ক্যামেরা বন্ধই রাখলাম, ওপরের ছবি দেখাতে পারলাম না। এরপর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে। আমরা বেশ কিছুটা নিচে নেমে এলাম। এই মুহূর্তে সঙ্গলেকের ধারে রয়েছি। এখানেও আমরা 3 জন মিলেই এলাম, বাকিরা গাড়িতেই রয়েছে। আপাতত রোপওয়ের জন্য লাইনে ওয়েট করছি। রোপওয়ে চড়ে উপরের দিকে যাব। এই শুরু হলো রোপওয়ে যাত্রা। 2টো ধাপ উপরে উঠে আমরা পৌঁছবো ভিউ পয়েন্টে। এই হলো ভিউ পয়েন্ট, উচ্চতা 13,000 ফিটের উপরে, মানে নাথুলার উচ্চতার প্রায় কাছাকাছি। ওই নিচে দেখা যাচ্ছে সঙ্গলেক, মানে ছাঙ্গু লেক। আর এই দিকটাতে আছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওহ, এক্সিলেন্ট। এবার ফিরতি পথে। বেশ ভালোই লাগলো এই রোপওয়ের অভিজ্ঞতা। এটা আগে ছিল না, বছর 3-4 হলো চালু হয়েছে। টিকিট 360 টাকা পার হেড। এদিকে এলে এই ট্রিপটা কিন্তু অবশ্যই করবেন। আর নিচ থেকে অবশ্যই মোটা জ্যাকেট নিয়ে আসবেন, কারণ উপরে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। আমার কন্যার তো আর বরফ দেখার স্বাদ পূরণ হলো না, তাই বেচারা ওই সঙ্গলেকের ধারে সামান্য একটু বরফ জমে আছে, ওই নিয়ে একটু খেলে নিচ্ছে। ওই দুধের স্বাদ ঘুরে মিটিয়ে নিচ্ছে আর কি। বেটার লাক নেক্সট টাইম। এবার ঘুরিয়ে আনি 2012 সালের মার্চ মাস থেকে। ছবির কোয়ালিটি আপনাদের ভালো লাগবে না, কারণ তখন আমার কাছে উন্নত মানের ক্যামেরা ছিল না। তবে জাস্ট একটা আইডিয়ার জন্য, মানে কোন সময়টা নাথুলা যাওয়ার জন্য বেস্ট সেটা বোঝানোর জন্য। মার্চের শেষের দিকের ছবি এটা। রাস্তার দুপাশ তো বরফে ঢাকা বটেই, নাথুলা পাশও পুরো সাদা হয়ে আছে। এমন দৃশ্য পেতে হলে আপনারা মার্চে নাথুলা যান। জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর বরফ পড়ে, তবে মাঝে মাঝে নাথুলার রাস্তা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে সঙ্গলেক থেকেই ফিরে আসতে হবে। আইডিয়াল টাইম হচ্ছে মিড মার্চ। ডিসেম্বরে ঘুরতে এলে এখানে বরফের আশা করবেন না, কারণ জেনারেলি বরফ পড়তে শুরু করে জানুয়ারি থেকে। আপনারা ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে মার্চের লাস্ট উইক, এই টাইমটার মধ্যে নাথুলা পাস যাওয়ার চেষ্টা করুন, তাহলে বরফ দেখতে পাবেন। হোটেলে ফিরে আমার গিন্নির জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। Happy birthday to you. Happy birthday.